আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায় সম্পর্কে জানব। এই অধ্যায়ের বিশ্বগ্রাম সম্পর্কে আমরা জানবো। দেখো, এই অধ্যায়ের মেইন টপিক কিন্তু বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম থেকে প্রশ্ন আসে না এমনটি আসলে হয়ই না। তো চলো আমরা এখন বিশ্বগ্রাম সম্পর্কে একটু ধারণা নিব। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বিশ্বগ্রাম হলো এমন একটি ধারণা যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে সমগ্র পৃথিবী ভৌগোলিক সীমারেখা যেন একটি একক গ্রামের মতো হয়ে গেছে। এই ধারণার মূল বিষয় হলো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে, তথ্য আদান প্রদান করতে এবং অভিজ্ঞতা ভাগ করে নিতে পারছে। গ্রামের সকল মানুষ একে অপরকে চেনে এবং প্রতিটি গ্রামের সংযোগ কাছাকাছি হওয়ায় সেখানকার বসবাসকারী সকল মানুষ খুব সহজে তাদের বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। গ্রামে কোনো একটি বিষয়ে আলোচনা হলে মুহূর্তের মধ্যে তা একে অপরের মাধ্যমে জানাজানি হয়ে যায়। তেমনি বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই এক দেশের গ্রামের খবর অন্য দেশের গ্রামে ছড়িয়ে পড়ে। এভাবেই বিশ্বের প্রতিটি গ্রামের বসবাসকারীরা তাদের সুখ, দুঃখ, শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ের খবরাখবর একে অপরের সাথে বিনিময় করছে এবং একে অপরের পাশাপাশি থাকছে। আর এইভাবেই তারা প্রযুক্তির সাহায্যে বিশ্বগ্রাম তৈরি করছে। তার মানে বিশ্বগ্রামের ধারণাটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। বিশ্বগ্রামটা কাকে বলছে? একটা গ্রাম বা মহল্লার মধ্যে যতগুলো পরিবার বসবাস করে সকলকেই যেমন আমরা চিনি এবং সবার সাথেই কিন্তু আমাদের একটা সুসম্পর্ক থাকে এবং কার বাড়িতে কি হচ্ছে সব ঘটনাবলী কিন্তু আমরা সবাই জানি। তো এই যে আমরা সকল ঘটনা একজনের বাড়িতে কি হচ্ছে সেটা আমরা গ্রামের সবাই যেমন জানছি, তেমনিভাবে বিশ্বগ্রামটাকে আমরা ইন্টারনেটের মাধ্যমে পুরো বিশ্বটাও একটি গ্রামে পরিণত হয়েছে। অন্যান্য দেশে কি হচ্ছে সেটা কিন্তু আমরা আমার দেশে বসে কিন্তু আমরা সেটা খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে খবরাখবরগুলো পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের বিশ্বগ্রামের ধারণা। বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলা হয়। গ্লোবাল শব্দের অর্থ হলো বিশ্ব, ভিলেজ শব্দের অর্থ হচ্ছে গ্রাম। গ্লোবাল ভিলেজ অর্থ বিশ্বগ্রাম। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান তার দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইতে প্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণা দেন। রোনাল্ড রবার্টসন বলেন, বিশ্বায়ন বা বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন ও পরস্পর নির্ভরশীলতা। মার্টিন আলব্রো বলেন, বিশ্বায়ন বা বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া। অ্যান্থনি গিডেন্স বলেন, বিশ্বায়ন বা বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ। অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে দ্য ওয়ার্ল্ড কনসিডার্ড এ সিঙ্গেল কমিউনিটি লিঙ্কড বাই টেলিকমিউনিকেশনস। সুতরাং আমরা বলতে পারি বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজেই তাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে এবং একে অপরের সেবা প্রদান করে থাকে। বিশ্বগ্রামের উপাদান। বিশ্বগ্রামের ধারণা বাস্তবায়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদানের প্রয়োজন যা বিশ্বগ্রামকে কার্যকর করে তোলে। এই উপাদানগুলো হলো: 1. হার্ডওয়্যার, 2. সফটওয়্যার, 3. নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযুক্ততা, 4. ডেটা বা ইনফরমেশন,
5 মানুষের জ্ঞান ও সক্ষমতা। তাহলে হার্ডওয়্যার কোনগুলোকে বলছে? বিশ্বগ্রামে যোগাযোগের জন্য কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন, অডিও ভিডিও রেকর্ডার এবং অন্যান্য পেরিফেরাল যন্ত্রপাতির মতো ভৌত উপাদান অপরিহার্য। সফটওয়্যারগুলো কি কি? অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, যোগাযোগ সফটওয়্যার যেমন জুম, স্কাইপ, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন ফেসবুক, টুইটার বিশ্বগ্রামের কার্যকারিতার জন্য জরুরি। নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযুক্ততা কি? বিশ্বগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তথা মূল ভিত্তি হলো ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি। একে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। তাহলে ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। ইন্টারনেট সংযোগ ছাড়া তথ্য আদান প্রদান বা যোগাযোগ সম্ভব নয়। ওয়াইফাই, ব্রডব্যান্ড ইন্টারনেট, ফাইবার অপটিক, মোবাইল ডেটা ইত্যাদি এর অংশ। এখন আমরা পড়ব ডেটা বা ইনফরমেশনটা কি। তথ্যই বিশ্বগ্রামের প্রাণ। তাহলে দেখো, ইন্টারনেট বিশ্বগ্রামের মেরুদণ্ড এবং তথ্য বিশ্বগ্রামের প্রাণ। ছবি, ভিডিও, টেক্সট, অডিও ফাইল এসব ডেটা মানুষের মধ্যে আদান প্রদান হয়। মানুষের জ্ঞান ও সক্ষমতা। হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইন্টারনেট ব্যবহার করার জন্য মানুষের প্রযুক্তিগত জ্ঞান ও সক্ষমতা থাকা আবশ্যক। সঠিক দক্ষতা না থাকলে বিশ্বগ্রামের সুবিধা পুরোপুরি ব্যবহার করা যায় না। এখন আমরা দেখব বিশ্বগ্রামের সুবিধা। বিশ্বগ্রাম মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে, যা তার দৈনন্দিন জীবনকে করেছে আরও সহজ ও উন্নত। এর প্রধান সুবিধাগুলো হলো: 1. জীবনযাত্রার মান ও কর্মদক্ষতা বৃদ্ধি। এটি কিভাবে হয়েছে সেটা দেখব। ইন্টারনেটের মাধ্যমে সহজ যোগাযোগ সম্ভব হওয়ায় সামাজিক ও পারিবারিক বন্ধন সুদৃঢ় হয়েছে। ঘরে বসেই তথ্য প্রাপ্তি সহজ হওয়ায় মানুষ এখন আরও জ্ঞানী ও সচেতন হয়েছে। অনলাইন কোর্স ও রিসোর্সের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং অনলাইন ব্যাংকিং ও শপিংয়ের মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় করা যাচ্ছে। 2. ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ। ব্যবসা বাণিজ্যে বিশ্বগ্রাম বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ই কমার্স প্ল্যাটফর্মগুলো বিশ্বজুড়ে পণ্য কেনাবেচার সুযোগ তৈরি করেছে, যা স্থানীয় ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তা করেছে। সহজ লেনদেন, বাজার বিশ্লেষণ এবং ডিজিটাল বিপণন ব্যবস্থা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 3. শিক্ষাক্ষেত্রে অনলাইন কোর্স ও বিশ্ববিদ্যালয়ে দূরবর্তী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। ই লার্নিং প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে নমনীয় ও সহজলভ্য করেছে। ডিজিটাল লাইব্রেরি জ্ঞান অর্জনের সুযোগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগও সহজ হয়েছে বিশ্বগ্রামের কল্যাণে। 4. চিকিৎসা সেবা। চিকিৎসা সেবায় বিশ্বগ্রামের অবদান অনস্বীকার্য। টেলিমেডিসিন সেবা প্রত্যন্ত অঞ্চলের রোগীদের জন্য চিকিৎসকের পরামর্শ সহজলভ্য করেছে। চিকিৎসা গবেষণা ও তথ্য আদান প্রদানে এটি সহায়ক। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। 5. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ তৈরি হয়েছে। রিমোট জব কর্মক্ষেত্রের ভৌগোলিক সীমানা পেরিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনের মতো ডিজিটাল দক্ষতার চাহিদাও বেড়েছে, যা নতুন কর্মসংস্থান তৈরি করেছে। বিশ্বগ্রামের কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা এখন জানব। 1. সাইবার অপরাধ। সাইবার অপরাধ বৃদ্ধি, যেমন হ্যাকিং ও ডাটা চুরি, যা ব্যবহারকারীদের জন্য ঝুঁকি তৈরি করে। 2. গোপনীয়তার লঙ্ঘন, ব্যক্তিগত তথ্য সহজেই উন্মুক্ত হয়ে যেতে পারে। 3. অপসংস্কৃতি, ভিনদেশি সংস্কৃতির অবাধ প্রবাহের কারণে নিজস্ব সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। 4. তথ্য বিভ্রাট, ইন্টারনেটে তথ্য দূষণ বা ভুল তথ্যের বিস্তার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। 5. ডিজিটাল ডিভাইড, উন্নত দেশগুলো প্রযুক্তিগত সুবিধা বেশি পাওয়ায় আর্থিক বৈষম্য বাড়ছে। 6. আসক্তি, ইন্টারনেট বা প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে আসক্তি তৈরি হয়, যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। 7. মেধাস্তত্ত্ব চুরি, প্লেজিয়ারিজম, কপিরাইট লঙ্ঘন এবং ইন্টারনেটে তথ্যের নিয়ন্ত্রণহীনতার মাধ্যমে মেধাস্তত্ত্ব চুরি হচ্ছে। 8. বাস্তব জীবনে যোগাযোগ হ্রাস, বিশ্বগ্রামের কারণে অনলাইন বা ডিজিটাল মাধ্যম ভিত্তিক যোগাযোগ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে বাস্তব জীবনের সামাজিক যোগাযোগে অনীহা তৈরি হচ্ছে। এখন আমরা পড়ব বিশ্বগ্রামের প্রধান উপাদান সমূহ। দেখো, বিশ্বগ্রামের প্রধান উপাদান সমূহের মধ্যে আছে যোগাযোগ। 2 বা ততোধিক ব্যক্তির চিন্তাধারা, ভাব, তথ্য ও মতামত বিনিময়ের প্রক্রিয়াকে যোগাযোগ বলে। অক্সফোর্ড ডিকশনারির মতে ইম্পার্টিং অর এক্সচেঞ্জিং of information by speaking, writing or using some other medium is called communication.
তার মানে আমরা যদি কোনো তথ্য একে অপরের সাথে শেয়ার করতে চাই তাহলে আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে তা করে থাকি সেটাই হলো যোগাযোগ। আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বর্তমানে আকাশপথে, জলপথে, রেলপথে ও সড়কপথে আধুনিক দ্রুতগামী পরিবহন ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া যায়। বর্তমানে কম্পিউটারের মাধ্যমে পরিচালিত ট্রাফিক আইন লঙ্ঘন সড়কের সাথে সমন্বয় রেখে যানবাহন নিয়ন্ত্রণ করতে পারে। ব্লুটুথ, ওয়াইফাই, জিপিআরএস পদ্ধতিতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। আমাদের দেশের রেলওয়ে টিকিট ব্যবস্থা এবং কিছু বাস কোম্পানির টিকিটিং বা সিট রিজার্ভেশন ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বিশ্বগ্রামের আরেকটি উপাদান হচ্ছে ইন্টারনেট। বিশ্বকে যুক্ত করার প্রথম প্রক্রিয়া শুরু হয়েছিল ঔপনিবেশিক যুগের টেলিগ্রাফ লাইন স্থাপনের মাধ্যমে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কম্পিউটার উদ্ভাবন ঘটে ও 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে ARPANET অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক নামক প্রজেক্টের মাধ্যমে ইন্টারনেটের যাত্রা শুরু হয়েছিল। প্রথম দিকে আরপানেটে শুধুমাত্র 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থা ছিল। ইন্টারনেট শব্দটি এসেছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক থেকে। ইন্টারনেট মানে হলো আন্তর্জাতিক নেটওয়ার্ক বা নেটওয়ার্কের নেটওয়ার্ক। ইন্টারনেটকে সংক্ষেপে নেট এবং বাংলায় আন্তজাল বলা হয়। অর্থাৎ ইন্টারনেট হলো সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বিভিন্ন দেশের কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, যা ব্যবহারকারী আইপি মানে ইন্টারনেট প্রোটোকল ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদানে ব্যবহার করে থাকে। যেমন চিঠি আদান প্রদানের জন্য ইমেইল সুবিধা, এক দেশের থেকে অন্য দেশে টেলিফোনের মাধ্যমে কথা বলা, টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে করা যায়। বর্তমান ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়, কেননা ইন্টারনেটের কারণে আজ পৃথিবীর সকল মানুষ এক অদৃশ্য জালের মতো নেটওয়ার্ক এর মাধ্যমে সংযুক্ত হয়ে একে অপরের সাথে ভার্চুয়াল যোগাযোগ করতে পারছে। এখন ইন্টারনেট দুইভাবে পাওয়া যায়, একটি তারযুক্ত ইন্টারনেট এবং অপরটি তারবিহীন ইন্টারনেট। ইন্টারনেট ওয়ার্ল্ড স্টেট এর তথ্য অনুসারে 2022 সালের জুন পর্যন্ত বিশ্বে প্রায় 5.47 বিলিয়নের অধিক মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা প্রায় 69%। সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে এশিয়া মহাদেশে ব্যবহারকারী প্রায় 53.6%। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য মতে 2022 সালে জুন পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 12.62 কোটি। ইন্টারনেট সাবস্ক্রাইবার অর্থ হচ্ছে গ্রাহকরা পূর্ববর্তী 90 দিনের মধ্যে কমপক্ষে একবার ইন্টারনেট ব্যবহার করেছেন। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী 114.74 মিলিয়ন এবং আইএসপি এবং পিএসটিএন সহ 11.58 মিলিয়ন ব্যবহারকারী আছে। এখন আমরা দেখব জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। যে কোনো আবহাওয়াতে সময়ের সাথে পৃথিবীর যে কোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা এর প্রধান কাজ। জিপিএস হচ্ছে একটি ট্র্যাকিং সিস্টেম। জিপিএস এর মাধ্যমে দুটি কাজ করা যায়। এক, কোনো বস্তু বা ব্যক্তির অবস্থান সম্পর্কে জানতে পারা। আমাদের দেশে জিপিএস দিয়ে গাড়ির অবস্থান নির্ণয় এখন খুব সাধারণ বিষয়। 2, নিজের অবস্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করা যায়। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো গুগল ম্যাপ। এখন আমরা পড়ব ইমেইল সম্পর্কে। ইমেইল শব্দের অর্থ হলো ইলেকট্রনিক মেইল বা ডিজিটাল বার্তা, যা ইলেকট্রনিক ডিভাইস ও কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তথ্য প্রেরণ করে। 1971 সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকান প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তিনিই প্রথম ইমেইল সিস্টেম চালু করেন। দ্রুত ডেটা কমিউনিকেশনের মাধ্যম হলো ইমেইল। এটি তথ্য প্রযুক্তির উদ্ভাবিত নতুন ডাক ব্যবস্থা, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এর মাধ্যমে খুব দ্রুত ও স্বল্প সময়ে চিঠিপত্র সহ অন্যান্য ডকুমেন্ট নির্ভুলভাবে গন্তব্যস্থানে পৌঁছে যায়। এতে বৈজ্ঞানিক গবেষণা, ব্যবসা বাণিজ্য, লাইব্রেরি, ইতিহাস, ঐতিহ্য ব্যবহারের জন্য অডিও, ভিডিও, ডকুমেন্ট এমনকি চ্যাটিং এর ব্যবস্থা রয়েছে।
একজন ব্যক্তি একই সাথে একাধিক ব্যক্তিকে ইমেল করতে পারে। উইকিপিডিয়া অনুসারে ইলেকট্রনিক মেইল অর ইমেইল ইজ এ মেথড অফ এক্সচেঞ্জিং ডিজিটাল মেসেজ ফ্রম অ্যান অথর টু ওয়ান অর মোর রিসিপেন্টস। ইমেইলের জন্য যে উপকরণ প্রয়োজন তা হলো কম্পিউটার বা ল্যাপটপ, নোটপ্যাড, স্মার্টফোন, মডেম, ইন্টারনেট সংযোগ ও ইমেইল অ্যাড্রেস। যে ইমেইল প্রেরণ করবে এবং যার কাছে প্রেরণ করবে উভয়েরই ইমেইল অ্যাড্রেস থাকতে হবে। ইমেইল অ্যাড্রেস এর দুটি অংশ থাকে। প্রথম অংশ ব্যবহারকারীর পরিচিতি, ইউজার আইডেন্টিটি, এবং দ্বিতীয় অংশ @এর পর ডোমেইন নেম, যেমন আরিফ মোল্লা 629 gmail.com। তাহলে @এর আগে এটা হচ্ছে আমার পরিচিতি, আইডেন্টিটি, এবং এর পরে যেটা সেটা হচ্ছে ডোমেইন নেম। এখন আমরা পড়ব টেলিকনফারেন্সিং। টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং এবং এই সভাকে টেলিকনফারেন্স বলে। টেলিকনফারেন্স এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। বিভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা বা সেমিনার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। 1975 সালে মরি টার্ফ এ পদ্ধতি উদ্ভাবন করেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের আমলে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি দ্রুত নিয়ন্ত্রণের জন্য প্রশাসকদের মধ্যে টেলিকনফারেন্স ব্যবস্থা প্রবর্তিত হয়। টেলিকনফারেন্স করার জন্য টেলিফোন সংযোগ, কম্পিউটার, অডিও যন্ত্রপাতি, অডিও কার্ড, মাইক্রোফোন, স্পিকার ইত্যাদি ও উপযুক্ত সফটওয়্যারের প্রয়োজন হয়। বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ টেলিকনফারেন্সিং করতে পারেন। এই ব্যবস্থায় সভায় অংশগ্রহণকারীরা কিবোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় কম্পিউটারে তাদের বক্তব্য বা জবাব পাঠায়। টেলিকনফারেন্সিং সফটওয়্যার সমূহ স্কাইপ ফর বিজনেস, ওয়েবএক্স মিটিং সেন্টার, জয়েন.মি, GoToMeeting, টিম ভিউয়ার, কানেক্ট ওয়াইজ কন্ট্রোল, ইজেড টক্স, জুম ইত্যাদি। টেলিকনফারেন্সিং করার উপাদান সমূহ: মাল্টিমিডিয়া কম্পিউটার, মাইক্রোফোন, অডিও ক্যাপচার কার্ড, টেলিফোন লাইন, নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগ ও সফটওয়্যার ইত্যাদি। বিভিন্ন ধরনের টেলিকনফারেন্সিং ব্যবস্থা রয়েছে, যথা পাবলিক কনফারেন্স সবার জন্য উন্মুক্ত, যে কেউ এই কনফারেন্সে অংশগ্রহণ করতে পারে। ক্লোজড কনফারেন্স সবার জন্য উন্মুক্ত নয়, পাসওয়ার্ড প্রোটেক্টেড, শুধুমাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে ক্লোজড কনফারেন্সে অংশগ্রহণ করা যায়। রিড অনলি কনফারেন্স সীমিত হতে পারে, যাতে শুধুমাত্র কার্য বিবরণী দেখা যায় কিংবা অংশগ্রহণকারীর বার্তার মন্তব্য জুড়ে দেওয়া যায়। ভিডিও কনফারেন্সিং টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অবস্থানরত ব্যক্তিবর্গের মধ্যে নিরবিচ্ছিন্ন অডিও ভিডিও সম্প্রচারের মাধ্যমে কথোপকথন প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে। এক জায়গা থেকে অন্য জায়গায়, এমনকি এক দেশ থেকে অন্য দেশে যে কোনো সময় ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভিডিও কনফারেন্স করা যায়। এটি শিক্ষক, ছাত্র, ডাক্তার, রোগী, রাজনীতিবিদ, জনগণ, সরকার প্রধানগণ, গবেষক, এমনকি পারিবারিক আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম। যেমন স্কাইপ, ইয়াহু মেসেঞ্জার, জুম, গুগল মিট, GoToMeeting ইত্যাদি ব্যবহার করে খুব সহজে ভিডিও কনফারেন্সিং করা যায়। এখন আমরা পড়ব রিজার্ভেশন সিস্টেম। কমিউনিকেশন বা যোগাযোগের আর একটি মাধ্যম হলো রিজার্ভেশন সিস্টেম। রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রনিক উপায়ে ভ্রমণের আসন সংরক্ষণ ব্যবস্থা। এ ধরনের ব্যবস্থাপনায় রিয়েল টাইম অনলাইন ডেটাবেস ও কম্পিউটার টেলিকমিউনিকেশন পদ্ধতি ব্যবহৃত হয়। ইন্টারনেটের সাহায্যে যে কেউ দূরবর্তী স্থানে থেকেও আসন সংরক্ষণ বা বুকিং দিতে পারে। বর্তমানে এয়ারলাইন্স, রেলওয়ে, বাস, লঞ্চ, হোটেল ইত্যাদিতে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সিট বুকিং দেওয়া যায়। এ পদ্ধতিতে কম সময়ে ঘরে বসে অগ্রিম আসন সংরক্ষণ করা যায়। এখন আমরা জানব কর্মসংস্থান সম্পর্কে। বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে নিম্নলিখিত উপায়ে কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে: 1. অনলাইনের মাধ্যমে চাকরির সুযোগ, 2. উদ্যোক্তা উন্নয়ন, 3. আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। অনলাইনের মাধ্যমে চাকরির সুযোগ সেটা সম্পর্কে জান। বিশ্বগ্রামের ফলে চাকরি এখন আর স্থান বিশেষে নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ নেই। এখন অনলাইনে চাকরির আবেদন ও বিজ্ঞাপন দেওয়া যায়। ফলে চাকরি প্রার্থী ইন্টারনেট ব্যবহার করে যেমন নিজের যোগ্যতা অনেক জায়গায় উপস্থাপন করতে পারেন, আবার চাকরিদাতাও ইন্টারনেটের মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করতে পারেন। বাংলাদেশের জন্য এমন ওয়েব পোর্টাল হলো www.bdjobs.com, www.jobsbd.com, www.chakri.com, www.bdskills.com, www
www.everjobs.com ইত্যাদি এ ধরনের অনেকগুলো ওয়েবসাইট আমাদের আছে। এছাড়াও www.linkedin.com একটি প্রফেশনাল ও কর্মসংস্থান ভিত্তিক পরিষেবা বা ওয়েবসাইট। এটি প্রধানত প্রফেশনাল নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত হয়, যেখানে নিয়োগকর্তারা বিভিন্ন চাকরির পোস্ট ও অভিজ্ঞতা শেয়ার করেন। এ সমস্ত ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রেখে অনলাইনে চাকরির আবেদন করা যায়। এখন আমরা দেখব উদ্যোক্তা উন্নয়ন। উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করা সম্ভব। মোবাইল ব্যাংকিং সেবা, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত টাকা আদান প্রদান করে বহুমুখী কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছে। মোবাইল ফোনের সেবা প্রদানে টাকা রিচার্জ করার জন্য প্রচুর লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। আমাদের দেশে প্রত্যেকটি ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্র চালু হয়েছে, ফলে অনেক কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। ব্যাপক ইন্টারনেটের ফলে অনেকে উদ্যোক্তা হিসেবে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন। উদ্যোক্তা হিসেবে এখানে উবার, পাঠাও, ট্রাক লাগবে, ফুডপান্ডা ইত্যাদি কথা উল্লেখ করা যেতে পারে। উবার, পাঠাও যান পরিবহনের অনেক মানুষের কাজের সুযোগ করে দিয়েছে। তাছাড়া সব ধরনের পণ্যই এখন বাংলাদেশে অনলাইনে কেনাবেচা হচ্ছে। এখানেও হোম ডেলিভারির জন্য অনেক লোক কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এখন আমরা দেখব আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বর্তমানে আউটসোর্সিং পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতা অনুসারে কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আউটসোর্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যে ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত বা প্রভাবিত না হয়ে মুক্ত বা স্বাধীনভাবে কাজ করেন তিনি হচ্ছে ফ্রিল্যান্সার। আর পুরো প্রফেশনকে বলা হয় ফ্রিল্যান্সিং। বিশ্বব্যাপী এরকম কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা জব শেয়ারিং ওয়েবসাইট হলো www.freelancer.com, www.upwork.com, www.fiverr.com, www.peopleperhour.com, www.balancer.com, www.guru.com, www.99designs.com। এসব ওয়েবসাইটে ডেটা অ্যানালাইসিস, কপিরাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ফটোগ্রাফি এবং এডিটিং, ভিডিও প্রোডাকশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা বলা হয় এসইও, গুগল অ্যাডসেন্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যান্ড সার্ভে, আর্টিকেল ব্লগ রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, লিটারেচার মানে লেখা ও এডিটিং, অ্যাডভার্টাইজিং, টিচিং, অনুবাদ করা, কণ্ঠ প্রদান, আর্ট ডেকোরেশন, সাপোর্ট ইত্যাদি নানা ধরনের বৈচিত্র্যময় কাজ পাওয়া যায়। আউটসোর্সিংয়ের নেতিবাচক প্রভাব। আউটসোর্সিং পেশাটি অস্থায়ী এবং সামাজিকভাবে এখনও স্বীকৃত নয়। তাছাড়া সব মাসে সমান উপার্জনও হয় না। ফ্রিল্যান্সিং কাজগুলো আপাত দৃষ্টিতে আকর্ষণীয় মনে হলেও পরিবার বিচ্ছিন্নতা তথা ভিন্নধর্মী জীবনযাপন এ কাজের বড় ধরনের একটি নেতিবাচক দিক। আউটসোর্সিং এর সকল কাজ যেহেতু অনলাইন নির্ভর, তাই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন আবশ্যক, কিন্তু বাংলাদেশে এমন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাওয়া দুরূহ। এছাড়াও অনলাইন মার্কেটপ্লেসে নানা ফ্রডিং ও স্প্যামিং এর যন্ত্রণা এড়িয়ে যথাযথ কাজ পাওয়া যেমন কঠিন, তার চেয়ে কঠিন সেই কাজের জন্য প্রয়োজনীয় পারিশ্রমিক পাওয়া। সর্বোপরি রাত জেগে কাজ করা, অতিরিক্ত কাজের কারণে শারীরিক সমস্যা, দক্ষতা অনুযায়ী কাজ না পাওয়া, কাজের যোগান দিতে বাধ্য হওয়া জনিত মানসিক চাপ, সরবরাহকৃত কাজের যথাযথভাবে মূল্যায়ন না হওয়া বা পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে নানাবিধ জটিলতার কারণেই অনেকেই এই ধরনের কাজে নিরুৎসাহিত বোধ করে থাকেন। এখন আমরা দেখব শিক্ষা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা বিস্তারে একটি শক্তিশালী উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, যা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় পদ্ধতিতেই কার্যকর। ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড, মাল্টিমিডিয়া, অডিও বুক, ইন্টারেক্টিভ সফটওয়্যার, ট্যাবলেট, পিসি অথবা স্মার্টফোন, ওয়েবসাইট, ভিডিও কনফারেন্স, ইমেইল, ওয়েবিনার, চ্যাটিং ইত্যাদি শিক্ষাক্ষেত্রে এনেছে নতুন মাত্রার গতিশীলতা এবং যান্ত্রিকায়ন। একসময় মূল্যবান পাঠ্য বই অনেক দেশে খুবই দুর্লভ একটি বিষয় ছিল, কিন্তু ই বুকের কারণে স্বল্প মূল্যে বা বিনামূল্যে এখন সবাই পাঠ্য বই পেতে পারে। আমাদের দেশেও শিক্ষার্থীরা জাতীয় কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত সকল পাঠ্য বই তাদের ওয়েবসাইট www.nctb.gov.bd থেকে ইবুক আকারে ডাউনলোড করে নিতে পারে। তাছাড়া এখন ইচ্ছা করলে যে কেউ ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশে বসে আমেরিকান কোনো লাইব্রেরি থেকে বই পড়তে পারে। অনলাইন ভিত্তিক বিভিন্ন অ্যাপস, গুগল মিট, ওয়েবেক্স,
ওয়েব ইনার, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, স্কাইপ, হোয়াটসঅ্যাপ, জুম ইত্যাদি ব্যবহার করে শিক্ষার্থীরা দূরবর্তী কোনো নামকরা শিক্ষকের লাইভ ক্লাসে সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, ডকুমেন্ট প্রসেসিং, স্প্রেডশিট বিশ্লেষণ ইত্যাদি ব্যবহার করতে শিখেছে এবং সেই সাথে নতুন পাঠ্যক্রমের সাথে সংশ্লিষ্ট অ্যাসাইনমেন্ট তৈরিতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির প্রয়োগ করছে। ই লার্নিংয়ের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা যে কোনো অবস্থানে থেকে পারস্পরিক মিথস্ক্রিয়ায় পাঠদান সম্পন্ন করতে পারে। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা নিম্নে দেওয়া হলো। 1. শিক্ষাদান। শিক্ষাদানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে। টেক্সটের চেয়ে চিত্র, অ্যানিমেশন বা ভিডিও শিক্ষার্থীদের মনোযোগ বেশি আকর্ষণ করে। প্রাথমিক শ্রেণীগুলোতে কার্টুন চিত্রের মাধ্যমে বর্ণ পরিচয়, গল্পের মাধ্যমে শিক্ষাদান, উচ্চারণ শেখা, প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা ইত্যাদি প্রক্রিয়ায় কম্পিউটার ব্যবহার করা যায়। ডিজিটাল কন্টেন্টে শিক্ষার্থীদের বয়স ও চাহিদা অনুযায়ী একাধারে চিত্রাকর্ষণ ও শিক্ষামূলক ভিডিও চিত্র সংযোজনে শিক্ষকের পারদর্শিতা শ্রেণীকক্ষে ভিন্ন মাত্রা যোগ করে। এছাড়া সিডি ব্যবহার করে স্থির ও চলমান চিত্রের সাহায্যে অন্তত ফলপ্রসূভাবে পাটিগণিত, বীজগণিত, রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, ভাষা সাহিত্য, সমাজবিজ্ঞান, ইতিহাস ও ভূগোল বিষয়ের বিভিন্ন সমস্যার সমাধান উপস্থাপন করা যায়। বিজ্ঞানের কঠিন সমীকরণের সমাধান ও হিসাব, পরিসংখ্যান এবং গাণিতিক বিশ্লেষণের কাজে কম্পিউটারের ব্যবহার দ্রুত ও সহজ সমাধান দেয়। আবার লেকচার তুলতে গিয়ে ছাত্রছাত্রীরা সব বুঝে উঠাতে পারে না। বর্তমানে সহজেই তারা লেকচার কপি করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা ক্লাসের শুরুতে লেকচারের কপি অনলাইনে ছাত্রদের সরাসরি দিয়ে দেয়, যার ফলে তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়া বুঝতে পারে। বর্তমানে দূরশিক্ষণের সাহায্যে ঘরে বসে পড়া এমনকি ডিগ্রি নেওয়া সম্ভব। 2. গবেষণা কাজ। যে কোনো গবেষণার কাজ সফলভাবে সম্পাদন করার জন্য বর্তমানে কম্পিউটার ব্যবহার হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা অ্যানাটমি, ফিজিওলজির বিষয় মাল্টিমিডিয়া, সিডি ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে শিখতে পারে। প্রকৌশলের ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার একই রকম সুযোগ সুবিধা প্রদান করে গবেষণার কাজ সহজসাধ্য করে। অনেক ক্ষেত্রে শিক্ষকরা ছাত্রদের বিভিন্ন ওয়েবসাইটের নাম ও ঠিকানা দিয়ে দেয়, যাতে তাদের বিশ্লেষণ ক্ষমতা ও সমস্যা সমাধানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের অভ্যাস বৃদ্ধি পায়, যা বর্তমান বিশ্বে জ্ঞানের প্রধান ভাণ্ডার হিসেবে বিবেচিত। 3. পরীক্ষার খাতা মূল্যায়ন, ফলাফল তৈরি, প্রকাশ ও সংরক্ষণ। কম্পিউটারের সাথে অপটিক্যাল মার্ক রিডার সংযোগ করে আজকাল স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার খাতা দেখা হয়। তবে এক্ষেত্রে উত্তরপত্র অবশ্যই রিডার বা পঠন যন্ত্রের বোধগম্য হতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত নম্বর অনুযায়ী গ্রেড নির্ণয়, প্রাপ্ত নম্বর বা নাম অনুযায়ী সাজানো, নম্বরের ভিত্তিতে মন্তব্য বা রিপোর্ট তৈরির প্রভৃতি কাজ অতি সহজে ও অতি দ্রুত করা সম্ভব হচ্ছে। নৈর্ব্যক্তিক বিষয়ের উত্তরপত্র কম্পিউটারের মাধ্যমে নাম্বারিং করা হয় এবং ফলাফল তৈরি করে তা স্মৃতিতে সংরক্ষণ করা হয়। শিক্ষার্থীরা অনলাইনে এমনকি মোবাইলে SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারছে। 4. শব্দের সাহায্যে পড়া। কম্পিউটার ও ভয়েস সিনথেসাইজারের সাহায্যে সাধারণ বইয়ের লেখাকে শব্দে পরিণত করা যায়। এভাবে অন্ধ ব্যক্তিরা সাধারণ বই পড়তে অর্থাৎ শুনতে পারেন। লাইব্রেরি ব্যবস্থাপনায়। বর্তমানে লাইব্রেরি ব্যবস্থাপনা যেমন লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা, মোট ইস্যুকৃত বইয়ের সংখ্যা, বিভিন্ন লেখকের বইয়ের সংখ্যা, বিভিন্ন বিষয়ের বইয়ের সংখ্যা গণনা ইত্যাদি কাজ সহজে এবং দ্রুত গতিতে করা সম্ভব হচ্ছে। 6. হিসাব নিকাশ সংরক্ষণ। কম্পিউটার একটি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবরক্ষকের দায়িত্ব পালন করতে পারে। প্রতিষ্ঠানের দৈনিক খরচসমূহ, শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন প্রদান, ছাত্রছাত্রীদের নিকট থেকে প্রাপ্ত বেতনের হিসাব সংক্রান্ত কার্যাবলী কম্পিউটারের সাহায্যে সহজেই সম্পাদন করা যায় এবং উক্ত তথ্য কম্পিউটারে সংরক্ষণ করা যায়। তথ্য সংরক্ষণ। শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্য সংরক্ষণের কাজ কম্পিউটারের সাহায্যে করা হয়ে থাকে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাবলী কম্পিউটারের স্মৃতিতে মজুদ রাখা হয়। পরবর্তীতে প্রয়োজন অনুসারে স্মৃতি থেকে এ সমস্ত তথ্যাদি গ্রহণ করা হয়ে থাকে। এখন আমরা পড়ব চিকিৎসা।
ট্রিটমেন্ট। বর্তমানে রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তথ্য প্রযুক্তি দ্বারা রোগ নির্ণয় ও ওষুধের মান নিয়ন্ত্রণের কাজ করলে ভুল হবার সম্ভাবনা কম থাকে। নিম্নে চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আলোচনা করা হলো। 1. রোগ নির্ণয়। রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায়। উদাহরণস্বরূপ পার্কিনসন্স রোগীদের জন্য এমপাওয়ার নামক বিশেষ অ্যাপ বানানো হয়েছে। এই অ্যাপ আইফোনের অভ্যন্তরীণ ত্বক যন্ত্র অ্যাক্সেলারেটর ব্যবহার করে রোগের তীব্রতা মাপা সহ চিকিৎসকের মতোই করণীয় বিষয়ে বলে দিতে সক্ষম। রোগীর সব লক্ষণ ও রক্ত, মূত্র ইত্যাদি পরীক্ষার ফল কম্পিউটারে ইনপুট দিলে কম্পিউটার উভয়ের তুলনা করে সম্ভাব্য রোগ বলে দেয়। এছাড়া কম্পিউটার নিয়ন্ত্রিত স্ক্যানার মস্তিষ্ক ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট সূক্ষ্মভাবে বিচার করে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কি না বা থাকলে কী ধরনের অস্বাভাবিকতা আছে তা বলে দিতে পারে। তাছাড়া বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে প্রয়োগ করে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। টেলাডক, ম্যাভিন ক্লিনিক, আই ক্লিনিক, এমডি লাইভ, অ্যামওয়েল, ডক্টর অন ডিমান্ড, ট্রিটমেন্ট অনলাইন নামক অসংখ্য ওয়েবসাইট রয়েছে যেখানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইন চিকিৎসা সেবা পাওয়া যায়। 2. রোগীদের তথ্য সংরক্ষণ। চিকিৎসা ছাড়াও হাসপাতাল ও ক্লিনিকের প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করার জন্য কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে রোগ ও রোগীর যাবতীয় তথ্য ও ওষুধপত্রের হিসাব রাখার ক্ষেত্রে। ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থাপনায় ডেটাবেজ রোগীদের সকল তথ্য সংরক্ষিত থাকে এবং রোগী তা ব্যবহার করে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যে কোনো স্থানে বসে পেতে পারে। এ ধরনের কাজে বিভিন্ন সফটওয়্যার ব্যবহৃত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো থেরাপি নোটস, ইপিক কেয়ার, নেক্সট জেন অ্যাম্বুলেটরি, EHR, কেয়ার 360 ইত্যাদি। 3. চিকিৎসা সংক্রান্ত গবেষণা। বর্তমানে ক্যান্সার রোগের চিকিৎসা ও টিউমারের গঠন প্রকৃতি সম্পর্কে কম্পিউটারের সাহায্যে গবেষণার কাজ করা হয়। এছাড়া চোখের ক্ষমতা নির্ণয়, এক্স-রে ইত্যাদি অনেক পরীক্ষার কাজ কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে করা হয়। 4. সঠিক ঔষধ নির্বাচন। ঔষধ নির্বাচনের ক্ষেত্রে ডাক্তারের পরিবর্তে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক প্রোগ্রাম ব্যবহার করা হয়। রোগের লক্ষণ সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করলে কম্পিউটার ওষুধের নাম নির্বাচন করে দেন এবং সেবনের নিয়মাবলী রিপোর্ট আকারে প্রিন্ট করে দেন। 5. চিকিৎসা কাজ পরিচালনা। অনেক দেশে হাসপাতালে যাবতীয় হিসাব নিকাশ, রোগীর সংখ্যার সংরক্ষণ, ডাক্তারের সঙ্গে রোগীর সাক্ষাৎকারের সময় নিয়ন্ত্রণ, রোগীকে ওষুধ গ্রহণের সময় প্রদান, বিভিন্ন গ্রুপের রক্তের তালিকা প্রণয়ন এবং হাসপাতালের তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রভৃতি কাজ কম্পিউটার দিয়ে করানো হয়। 6. যোগাযোগ। চিকিৎসা ক্ষেত্রে যোগাযোগের জন্য ইমেইল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। টেলিমেডিসিন বলতে ভিডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অন্য প্রান্তে অবস্থিত রোগীর চিকিৎসা সেবা দেওয়ার প্রক্রিয়াকে বোঝায়। টেলিমেডিসিন ব্যবস্থার জন্য প্রয়োজন টেলিমেডিসিন স্পেশালিটি সেন্টার, TSC, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক বসবেন ও রোগীকে ভিডিও কনফারেন্স সিস্টেমের মাধ্যমে পরামর্শ দেবেন। দ্বিতীয়, টেলিমেডিসিন কনসালটেশন কেয়ার, TCC, যে সেন্টারে রোগীরা বসবেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সমস্যা বিশেষজ্ঞ চিকিৎসককে জানাবেন। ইন্টারনেট ও প্রয়োজনীয় সফটওয়্যার। দ্রুতগতি ইন্টারনেট লাইন ও প্রয়োজনীয় টেলিমেডিসিন সফটওয়্যার লাগবে। ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা উভয় প্রান্তে TSC ও TCC এবং ভিডিও কনফারেন্সিং সিস্টেম সহ কম্পিউটার বা ল্যাপটপ, প্রিন্টার ও স্ক্যানারের ব্যবস্থা। এখন আমরা দেখব গবেষণা। গবেষণা হলো নতুন জ্ঞান অর্জনের জন্য একটি সৃজনশীল এবং পদ্ধতিগত প্রক্রিয়া। এটি কোনো নির্দিষ্ট বিষয়কে গভীরভাবে বোঝার জন্য তথ্য সংগ্রহ, সংগঠন, বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার একটি সংঘবদ্ধ প্রচেষ্টা। গবেষণার মূল উদ্দেশ্য হলো জ্ঞান বৃদ্ধি করা, সমস্যা সমাধান করা এবং মানবজাতির সামগ্রিক উন্নতিতে অবদান রাখা। এটি কৌতূহল, অনুসন্ধিৎসু মন এবং একটি পদ্ধতিগত পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয় যা আমাদের চারপাশের জগৎকে আরও ভালোভাবে বুঝতে এবং ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। বিশ্বগ্রামের একটি অবিচ্ছেদ্য উপাদান হলো গবেষণা এবং এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান অনস্বীকার্য। বিশ্বগ্রামের ধারণা বাস্তবায়নে এবং আধুনিক গবেষণাকে এগিয়ে নিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিম্নলিখিত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 1. তথ্য সংগ্রহ ও প্রবেশাধিকার সহজীকরণ। অনলাইন লাইব্রেরি ও ডেটাবেজ। ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লক্ষ লক্ষ গবেষণাপত্র, জার্নাল, বই এবং ডেটাবেজে প্রবেশ করা যায়।
এটি গবেষকদের জন্য অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে, যেখানে এক সময় হাতে কলমে তথ্য সংগ্রহ করতে হিমশিম খেতে হতো। 2. অনলাইন মাধ্যম। গুগল স্কলার, রিসার্চগেট, সায়েন্স ডাইরেক্টের মতো শক্তিশালী অনলাইন মাধ্যমগুলো গবেষকদের দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সহায়তা করে। ওপেন অ্যাক্সেস উদ্যোগ। অনেক গবেষণা এখন ওপেন অ্যাক্সেস প্ল্যাটফর্মে প্রকাশিত হয়, যা সকলের জন্য বিনামূল্যে জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছে এবং গবেষণার গতি বাড়িয়েছে। 2. তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা। এর মধ্যে কিছু পয়েন্ট আছে। ডিজিটাল ডেটাবেস। গবেষণার জন্য সংগৃহীত বিশাল পরিমাণ ডেটা এখন সহজেই ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা যায়। এটি ডেটা হারানোর ঝুঁকি কমায় এবং প্রয়োজনে দ্রুত ডেটা খুঁজে পেতে সাহায্য করে। 2. ক্লাউড স্টোরেজ। গুগল ড্রাইভ, ড্রপবক্সের মতো ক্লাউড পরিষেবাগুলি গবেষকদের তাদের ডেটা নিরাপদে সংরক্ষণ করতে এবং পৃথিবীর যে কোনো স্থান থেকে তাতে প্রবেশ করার সুযোগ দেয়। রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার। মেন্ডেল, জেরেটো, এনোটো এর মতো সফটওয়্যারগুলোর গবেষকদের সংগৃহীত তথ্য এবং রেফারেন্সগুলো সুসংগঠিত রাখতে সাহায্য করে, যা গবেষণাপত্র লিখতে অপরিহার্য। 3. ডেটা বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ। পরিসাংখ্যিক সফটওয়্যার, SPSS, RSAS, পাইথনের মতো সফটওয়্যারগুলোর ব্যবহার করে গবেষকরা জটিল পরিসাংখ্যিক ডেটা বিশ্লেষণ করতে পারেন। এটি বৃহৎ ডেটাসেট থেকে অর্থপূর্ণ ফলাফল বের করতে সাহায্য করে। সিমুলেশন ও মডেলিং। বিজ্ঞান ও প্রকৌশলের অনেক ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক সিমুলেশন এবং মডেলিং ব্যবহার করে জটিল প্রক্রিয়াগুলো অনুকরণ করা হয়, যা বাস্তব পরীক্ষা নিরীক্ষার খরচ ও সময় বাঁচায়। মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, AI। বিগ ডেটা বিশ্লেষণে মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে নতুন প্যাটার্ন ও ট্রেন্ড শনাক্ত করা যায়, যা পূর্বে অকল্পনীয় ছিল। 4. যোগাযোগ ও সহযোগিতা। ভিডিও কনফারেন্সিং ও অনলাইন মিটিং। গবেষকরা এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সহকর্মীদের সাথে সহজে যোগাযোগ করতে পারেন, যা যৌথ গবেষণা এবং আন্তঃসাংস্কৃতিক সহযোগিতাকে উৎসাহিত করে। ইমেইল ও মেসেজিং প্ল্যাটফর্ম। দ্রুত তথ্য আদান প্রদান এবং আলোচনার জন্য ইমেইল ও বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা নেটওয়ার্ক ও সামাজিক মাধ্যম। রিসার্চগেট, academia.eduর মতো প্ল্যাটফর্মগুলো গবেষকদের নিজেদের মধ্যে সংযোগ স্থাপন, কাজের প্রচার এবং মতামত বিনিময়ের সুযোগ দেয়। 5. গবেষণার ফলাফল প্রকাশ ও প্রচার। অনলাইন জার্নাল ও কনফারেন্স। গবেষণা ফলাফল এখন দ্রুত অনলাইন জার্নাল এবং ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায়। এটি গবেষণার প্রভাব বৃদ্ধি করে। ওয়েবসাইট ও ব্লগ। গবেষকরা তাদের কাজ, প্রকাশনা এবং প্রকল্প সম্পর্কে তথ্য প্রদানের জন্য ব্যক্তিগত ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে পারেন, যা তাদের গবেষণার প্রচার ও দৃশ্যমানতা বাড়ায়। এখন আমরা পড়ব অফিস। ল্যাটিন শব্দ অফিসিয়াম থেকে অফিস শব্দটির উৎপত্তি হয়েছে, যার বাংলা পরিভাষা হলো অফিস। সাধারণ অর্থে অফিস হলো নির্দিষ্ট কর্মক্ষেত্র যেখানে মানুষ কাজ করে। বর্তমানে অফিসসমূহে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। অফিসের যাবতীয় কার্যক্রম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে এবং দ্রুত সম্পাদন করে অফিসসমূহকে ডিজিটালাইজড অফিসে পরিণত করা সম্ভব হচ্ছে। এর সাথে সম্পর্কিত প্রযুক্তি হচ্ছে অফিস অটোমেশন। অটোমেশন মানে হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে কার্যপদ্ধতিকে স্বয়ংক্রিয় করা, যাতে মানুষের ন্যূনতম হস্তক্ষেপ প্রয়োজন হয়। কাজেই অফিস অটোমেশন বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সাচিবিক কার্যক্রম, যেমন অফিসের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি, ডকুমেন্ট নথিভুক্তকরণ ও সংরক্ষণ, চিঠিপত্র আদান প্রদান তথা অভ্যন্তরীণ এবং বহির্যোগাযোগ সংক্রান্ত কাজ থেকে শুরু করে অফিসের যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ করাকে বোঝায়। অফিসের রুটিন মাফিক কাজগুলো স্বয়ংক্রিয় বা অটোমেটেড করাই হলো অফিস অটোমেশনের মূল উদ্দেশ্য। 1970 সালের দিকে অফিস অটোমেশনের প্রচলন শুরু হয়। অফিস অটোমেশনের সুবিধা: সনাতন মানে পুরাতন পদ্ধতির মতো ফাইল সংরক্ষণের জন্য বড় বড় ফাইল ক্যাবিনেট, আলমারির প্রয়োজন হয় না, ফলে অর্থ ও জায়গা সাশ্রয় হয়। 2. কম্পিউটার পদ্ধতিতে ফাইল খুঁজে পাওয়া, সাজানো ইত্যাদি কাজ তাৎক্ষণিকভাবে সহজে করা যায়, ফলে শ্রম ও সময় উভয়ই বাঁচে। 3. নেটওয়ার্কের মাধ্যমে একটি অফিসের বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান প্রদান করা যায়, অনেক লোক একত্রে কাজ করতে পারে, ফলে কাজের গতিশীলতা বাড়ে। 4.
ইমেইল, ইন্টারনেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে যোগাযোগ থেকে দ্রুত গতির, সহজ, সরল ও সাশ্রয়ী হয়। 5. অফিস অটোমেশন সিস্টেমে কাজের পুনরাবৃত্তি হয় না, ফলে একাধিকবার একই উপাত্ত নিয়ে সময় নষ্ট হয় না। 6. বিভিন্ন বিভাগে স্বয়ংক্রিয়ভাবে অফিসের বিভিন্ন ডকুমেন্ট আদান প্রদান করা যায়। অফিস অটোমেশনের অসুবিধাসমূহ: অফিসের পুরাতন কর্মচারীর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। নতুন যন্ত্রপাতি ক্রয় এবং তা রক্ষণাবেক্ষণের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। অফিস পরিচালনার জন্য দক্ষ লোকের প্রয়োজন হয়। এই সিস্টেমে কোনো সমস্যা দেখা দিলে সমাধান করা বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। এই সিস্টেমে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস বা প্রকাশ হয়ে যায়। নতুন যন্ত্রপাতি বা নতুন সফটওয়্যার সংযোগ করলে কর্মচারীদের প্রশিক্ষণের প্রয়োজন হয়। অফিস অটোমেশনের লক্ষ্য ও উদ্দেশ্য: অধিক দক্ষতা, উন্নত সার্ভিস, সময় উপযোগী কার্য সম্পাদন, অফিস রুটিনের আধুনিকীকরণ, প্রতারণা থেকে মুক্ত থাকা, উন্নতি প্রযুক্তি যুক্ত করা, অফিস পরিচালনায় খরচ কমিয়ে আনা, কাগজের কাজের মধ্যে পরিবর্তন আনা, যোগাযোগের পরিবেশ উন্নত করা, কর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, কর্মীদের জবাবদিহিতা বৃদ্ধি, গ্রাহকদের উন্নত সেবা প্রদান। এখন আমরা বাসস্থান সম্পর্কে জানি। রেসিডেন্স: অফিসের পেশাগত কাজ ঘরে বসে করা সম্ভব হবে। বাসায় বসে টিভি পর্দায় দোকানের জিনিসপত্রের নমুনা দেখে ক্রয় করা সম্ভব হবে। বাসায় বসে ছাত্রছাত্রীরা স্কুলের পড়াশোনা শিখতে পারবে। স্কুলের পরীক্ষা, কোর্স, নির্দেশনা, উত্তরপত্র তৈরির উপকরণ ইত্যাদি বাসায় বসে কম্পিউটারের মাধ্যমে করা সম্ভব হবে। বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে পত্রপত্রিকা পড়া যাবে। রোগী ডাক্তারের সাথে কথা বলে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিতে পারবে। এ ধরনের আধুনিক সুবিধা যে বাসায় বসে পাওয়া যাবে, মূলত সেটি স্মার্ট হোম। 1980 সালের দিকে আমেরিকায় এটি পরিচিতি লাভ করে ইন্টেলিজেন্ট বিল্ডিং নামে। অর্থাৎ স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ফায়ার সিস্টেম ও সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট হোমের অনেক সুবিধা রয়েছে। এখানে 3টি সুবিধা বর্ণনা করা হলো। 1. স্মার্ট তালা: এ ধরনের তালা বাড়ির নিরাপত্তায় ব্যবহার করা হয়। এটি চোখের মনির ছবি নিয়ে বা আঙুলের ছাপ পেলে খুলে যাবে। এমনকি মোবাইল ফোন বা একটি পাসওয়ার্ড ব্যবহার করলেই খুলে ফেলতে পারা যাবে। সমন্বিত নিরাপত্তা: সিকিউরিটি অ্যালার্ম প্যানেলের মাধ্যমে স্মার্ট হোমের ভেতরে ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা যায়। ফলে বাসার ভেতরে প্রতিটি রুমের নিরাপত্তা আলাদাভাবে মনিটর করার সুযোগ রয়েছে। বাসা থেকে বের হওয়ার সময় একটি মাত্র সুইচ বাটন চেপেই সিকিউরিটি অ্যালার্ম, গাড়ির অ্যালার্ম অন করা যায়। এভাবে বাসার লাইট, দরজা, জানালা খোলা ও বন্ধ রাখা যায়। যদি আপনি কয়েকদিনের জন্য বাসার বাইরে থাকেন, তবে ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম বা সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিজে থেকে দিনের বেলায় প্রতিটি ঘরের লাইট বন্ধ রাখবে, রাতে তা অন করে দেবে, পর্দা টেনে দেবে যাতে বাড়িটি জনমানব শূন্য না মনে হয়। যদি ঘরে কোথাও গ্যাস লিক হয়, তবে ডিটেক্টর তা জেনে মেইন সোর্স থেকে গ্যাসের প্রবাহ বন্ধ করে দেবে এবং অ্যালার্ম বাজাবে। স্মার্ট হোম ক্যামেরা এবং মোশন সেন্সর দিয়ে পুলিশ কন্ট্রোল রুম কিংবা প্রাইভেট সিকিউরিটি কোম্পানির সাথে যুক্ত থাকে। ফলে বাসস্থানটি সার্বক্ষণিক নজরদারিতে থাকে এবং বাসস্থানের নিরাপত্তা সুরক্ষিত হয়। 3. হারানো জিনিস খুঁজে বের করা: ঘরে অনেক জিনিস ঘন ঘন হারিয়ে যায়, যেমন চাবি, মানিব্যাগ, সানগ্লাস, রিমোট কন্ট্রোল ইত্যাদি। স্মার্ট হোমের একটি গুরুত্বপূর্ণ দিক হলো খুব সহজে এগুলো খুঁজে বের করা। এ কাজের জন্য ব্যবহার করা হয় ট্র্যাকিং অ্যান্ড সেন্সিং টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে প্রতিটি জিনিসের সঙ্গে একটি ইলেকট্রনিক ডিভাইস যুক্ত করে কম ফ্রিকোয়েন্সির বেতার তরঙ্গের মাধ্যমে স্মার্ট হোমের মূল সিস্টেমের প্রতিটি জিনিস আলাদাভাবে চিহ্নিত করা হয়। তাই কোনো হারিয়ে যাওয়া জিনিস এই বেতার তরঙ্গ ব্যবহার করে খুঁজে পাওয়া যায়। স্মার্ট হোম সমস্যা: স্মার্ট হোমে কিছু সমস্যা আছে, সেগুলো হলো স্মার্ট হোমে কিছু সিকিউরিটি সমস্যা রয়েছে। ভুল করেও যদি হ্যাকার সিস্টেম নেটওয়ার্ক অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে সে আপনার বাড়ির সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। বাড়ির সিকিউরিটি অ্যালার্ম অফ করে সহজে বাড়িতে ঢুকে যা ইচ্ছা তা করতে পারে। যদিও কোনো ভার্চুয়াল সিকিউরিটি ক্র্যাক করা পসিবল হলেও হ্যাকারের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন আমরা দেখব ব্যবসা বাণিজ্য। বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অর্ডারিং সিস্টেম ওয়েব বেসড ও তথ্য প্রযুক্তি নির্ভর। ফলে যে কোনো দ্রব্য দোকান হতে বিক্রয়ের সাথে সাথেই তার যাবতীয় হিসাব ও স্টকের পরিমাণ একই সময়ে নির্ণয় করে রাখে। এছাড়াও কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিতে দ্রব্যাদি প্যাকেজিং ও লেভেলিংয়ের কাজ করা যায়। এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। বর্তমানে ই কমার্সের মাধ্যমে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটেছে, তাই ই কমার্স
হয়ে উঠেছে 21 শতকের ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম। অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করার নামই হচ্ছে ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স। এর প্রধান পদ্ধতি হলো একজন বিক্রেতা তার পণ্যের ছবি ভিডিও দিয়ে ইন্টারনেটে তার দোকানটি খুলতে পারেন। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট চালু করে পণ্যের প্রচারণা করে বিক্রয় করতে পারেন। ফলে ই কমার্সের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ই কমার্স করা যায় এ ধরনের অতি পরিচিত কিছু ওয়েবসাইট হলো www.rokomari.com, www.daraz.com.bd, www.ajkerdeal.com, www.amazon.com, www.ebay.com, www.alibaba.com, www.picabo.com ইত্যাদি। এসব সাইটে একজন ক্রেতা অনলাইনে তার পছন্দের পণ্যটি অর্ডারের মাধ্যমে মূল্য পরিশোধ করে ক্রয় করতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োজন সম্পর্কে কিছু আলোচনা। 1. তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবসার পরিধি বাড়ানো যায়। ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার অপচয় রোধ করে। যে কোনো কাজে আগের চেয়ে কম সময় লাগে, অর্থাৎ এর মাধ্যমে সময় সাশ্রয়ী ব্যবস্থা তৈরি করা যায়। ইন্টারনেটের মাধ্যমে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের তথ্য জানা যায়। তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব, যেমন ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, মেইল, SMS, MMS প্রভৃতি এর উৎকৃষ্ট উদাহরণ। ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি করা যায়। কম খরচে জনপ্রিয় বাণিজ্যিক ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে পণ্যের বিপণন বাড়ানো যায়। গ্রাহকরা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পছন্দের ও প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারেন। শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার মনুষ্য শক্তির অপচয় কমায়। তথ্য প্রযুক্তির ব্যবহার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের ব্যয়কে সংকুচিত করে আর্থিক সাশ্রয় ঘটিয়ে থাকে। উন্নত গ্রাহক সেবা প্রদান করা যায়, যেমন কল সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক সেবা দেওয়া যায়। তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে প্রতিষ্ঠানে বসে মানি ট্রানজ্যাকশন করা যায়, বিল প্রদান করা যায়, প্রতিষ্ঠানের প্রোডাক্টের চাহিদা বোঝা যায় ও দ্রুত সরবরাহ করা যায়। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইলেকট্রনিক উপায়ে কম্পিউটার ও নেটওয়ার্কের সাহায্যে অর্থ স্থানান্তরের পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলা হয়। এ প্রক্রিয়া ইলেকট্রনিক উপায়ে ব্যাংকের বিভিন্ন হিসাবের মধ্যে প্রকৃত অর্থের লেনদেন না ঘটিয়ে শুধুমাত্র হিসাবের মাধ্যমে অর্থের পরিমাণের সমন্বয় সাধন করা হয়। লেনদেন কার্যের সুবিধা ও নিরাপত্তার নিমিত্তে ব্যাংকে অটোমেশন টেলার মেশিন বা ATM ব্যবহার করা হয়। গ্রাহক ব্যাংকের লেনদেনের জন্য চৌম্বককালীর রেখা বিশিষ্ট ব্যাংক কার্ড বা ATM কার্ড ব্যবহার করে থাকেন। ATM কার্ড উক্ত মেশিনে ঢুকিয়ে এর ছোট কিপ্যাডের মাধ্যমে পাসওয়ার্ড ও প্রয়োজনীয় নির্দেশ দিয়ে অর্থ জমা বা উত্তোলন করা হয়। ব্যবহারকারীর সুবিধার্থে এতে ক্ষুদ্রাকার মনিটর ও প্রিন্টার ব্যবহার করা হয়। এ ব্যবস্থার ফলে কোনো ব্যক্তি নিরাপত্তা ঝুঁকি ছাড়াই 24 ঘন্টায় যে কোনো সময় অর্থ স্থানান্তর বা লেনদেন করতে পারে। বর্তমানে বাংলাদেশেও অটোমেটেড টেলার মেশিনের সাহায্যে সার্বক্ষণিকভাবে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। এখন আমরা দেখব সংবাদ মাধ্যম। দেশ বিদেশের জানা ও অজানা বিষয়ের চলমান খবরাখবর জানার প্রধান মাধ্যম হচ্ছে সংবাদ মাধ্যম বা সংবাদপত্র। বর্তমানে সংবাদপত্র ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। মোবাইল ও টেলিফোনের মাধ্যমে সহজেই বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করে পত্রিকায় ছাপানো ও সেই সাথে টিভি ও রেডিওতে সম্প্রচার করা হচ্ছে। ইনফরমেশন ও কমিউনিকেশন ব্যবস্থা জোরালো হওয়ার কারণে টিভিতে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হচ্ছে। বিভিন্ন নিউজ চ্যানেল যেমন AP, রয়টার্স, BBC, CNN, আল জাজিরা প্রভৃতি আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্তের চলমান খবর দ্রুত আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। বুলেটিন বোর্ড হলো ইন্টারনেট বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ব্যবস্থা, যা টেলিফোন লাইন ও কম্পিউটারের সমন্বয়ে গঠিত। বুলেটিন বোর্ডকে সচল রাখার জন্য সার্বক্ষণিকভাবে এর জন্য ব্যবহৃত সার্ভারকে ইন্টারনেট লাইনের সঙ্গে সংযুক্ত রাখতে হয়। এই ব্যবস্থার সাথে অপেক্ষাকৃত কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সংযুক্ত থাকে, যা সার্বক্ষণিকভাবে তথ্য সরবরাহের জন্য প্রস্তুত থাকে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বুলেটিন বোর্ডের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে, সেক্ষেত্রে উপযুক্ত সংযোগের মাধ্যমে সেখান থেকে প্রয়োজন মতো তথ্য সংগ্রহ করা যায় ও নতুন নতুন তথ্য সংযোজন করা যায়। বুলেটিন বোর্ড অনেকটা স্কুল কলেজের নোটিশ বোর্ডের মতো। বর্তমানে বিভিন্ন ওয়েব পেজের জন্য ব্যবহৃত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বুলেটিন বোর্ডের উদাহরণ, যা পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব পেজগুলোকে সংরক্ষণ ও প্রদর্শন করার জন্য ব্যবহৃত হয়। বিনোদন ও সামাজিক যোগাযোগ। বিনোদনের ক্ষেত্রে টেলিভিশন, সিনেমা, ক্যাসেট প্লেয়ার ইত্যাদির বিকল্প হিসেবে কম্পিউটার ব্যবহার করা যায়। আজকাল কম্পিউটারে বিভিন্ন ধরনের আধুনিক গেমস খেলা যায়।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্কাইপ, মেসেঞ্জার, লিঙ্কডইন ইত্যাদি ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। এসব যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব তৈরির পাশাপাশি ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করা যায়। এখন অনেকেই মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি ব্যবহার করে চ্যাটিং করে সরাসরি নিজের আবেগ, অনুভূতি বিনিময় করতে পারে। অনেক সময় ইন্টারনেট থেকে নিজের পছন্দ মতো সিনেমা ডাউনলোড করে দেখা যায়। কম্পিউটারে ইন্টারনেট সংযুক্তি, স্কাইপের মাধ্যমে দূর দূরান্তে অবস্থিত ঘনিষ্ঠ স্বজনদের সাথে ভিডিও সহ যোগাযোগ করা যায়। সাংস্কৃতিক বিনিময়, তথ্য প্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন হাতের মুঠোয়। সারা বিশ্বের টিভি চ্যানেল, অনুষ্ঠান আজ ঘরে বসে দেখা যায়। এর ফলে বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে সহজে ধারণা পাওয়া যায়। আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে সাংস্কৃতিক বিনিময় করতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে প্রাচীন মিশরীয়, ব্যাবিলনীয় সভ্যতা থেকে শুরু করে গ্রিক, রোমান, ভারতীয়, চৈনিক কিংবা আমেরিকার মায়া সভ্যতা সম্পর্কে জানতে পেরেছি। এর মধ্যে যেটি আমাদের উপকারে আসবে সেটিই গ্রহণ করেছি ও অন্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারছি। সাংস্কৃতিক বিনিময়ে ইলেকট্রনিক প্রকাশনার মাধ্যম হিসেবে অডিও, ভিডিও, সিডি, টিউটোরিয়াল, ওয়েবসাইট ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক যুগে সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে। বই, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র বিনির্মাণ করছে আধুনিক কালের সংস্কৃতি। সাংস্কৃতিক বিশ্বায়নের উৎসে রয়েছে ভোগপণ্য, সাংস্কৃতিক শিল্প ও গণমাধ্যমের সাম্রাজ্য। স্টুয়ার্ট হল তার গ্লোবালাইজেশন অ্যান্ড এথনিসিটি বইয়ে উল্লেখ করেছেন, আধুনিক প্রযুক্তির ভিত্তিতে গড়ে ওঠা গণসংস্কৃতি ভাষাগত ব্যবধানকে অতিক্রম করে একটি সাধারণ বাচন তৈরি করতে সমর্থ হয়েছে। এখন সংস্কৃতি ও শিল্প ও গণমাধ্যমে যে চিত্র তৈরি করা যায় তা তাৎক্ষণিকভাবে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। 60-এর দশকের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পতন্ত্র অভিন্ন স্বার্থে গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিল। তাই তো গণমাধ্যম বিশেষজ্ঞ হারবার্ট শিলার বলেছেন, গণমাধ্যমে সাম্রাজ্যবাদ। উত্তর ঔপনিবেশিক যুগে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটে সাংস্কৃতিক অঙ্গনে। গণমাধ্যম হয়ে পড়ে সাম্রাজ্যবাদের প্রধান হাতিয়ার। তবে সাংস্কৃতিক বিশ্বায়নের পাশাপাশি ল্যাতিন আমেরিকা বা ভারতের মতো কোথাও কোথাও স্থানীয় সংস্কৃতি শক্তিশালী হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে কেউ কেউ মনে করছেন, স্থানীয় সংস্কৃতিকে ধ্বংস করে একক সাধারণ বিশ্ব সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা কম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।